আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। নির্বাচনে আওয়ামী লীগের থাকা না থাকা নির্ভর করছে রাজনীতির মাঠ অথবা আইনি লড়াইয়ে, বললেন সিইসি। চেহারা বা দল দেখে বিশেষ সুবিধা পাবে না কেউ। আওয়ামী লীগকে আনা বা না আমাদের একটা রাজনৈতিকভাবে একটা ফয়সালা হবে। আমাদের তরফ থেকে আমরা এখনো ওই বিষয়ে কোনো প্রিমেচিউর কোনো কমেন্ট আমরা করতে চাই না যে আওয়ামী লীগকে আনবো কে আনবো না, এটা নয়। এটা বিতর্ক চলছে, বিতর্কটা শেষ হোক। সুষ্ঠু নির্বাচনের প্রচেষ্টা ভণ্ডুল করতে ষড়যন্ত্র করছে ভারত, অভিযোগ বিএনপি নেতাদের। ভোটের রোডম্যাপ ঘোষণা হলে নস্যাৎ হবে ষড়যন্ত্র, বললেন ডক্টর মোশাররফ। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না। ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে জনগণের পাশে থাকার ঘোষণা সাবেক সেনা কর্মকর্তাদের। প্রতিবেশী দেশের সাথে করা সব চুক্তি প্রকাশের দাবি। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। চট্টগ্রামে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে নিহত 105 জনের পরিবারকে দেয়া হচ্ছে আর্থিক সহায়তা। অনুষ্ঠান জুড়ে আবেগ ঘন পরিবেশ। নীরব এলাকা হিসেবে ঘোষিত সচিবালয়ে শব্দ দূষণ ছাড়িয়েছে নির্ধারিত মাত্রার 2 গুণ। বিমানবন্দরের আশপাশেও ভয়াবহ মাত্রার আওয়াজে বিরক্ত মানুষ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে আপনাদের সঙ্গে দুপুরের বাংলাদেশে রয়েছি আমি শাওন দত্ত। আওয়ামী লীগের নির্বাচনে থাকা না থাকার ফয়সালা হবে রাজনীতির মাঠে অথবা আইনি লড়াইয়ে। তবে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কমিশন। সহকর্মী লাভলি বিথির সাথে আলাপে এসব কথা বলেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, কারো চেহারা বা দল দেখে বিশেষ সুবিধা দেয়া হবে না। বিনা ভোটে বা ডামি নির্বাচনের কারণে কয়েক দফায় বঞ্চিত হন সাধারণ ভোটাররা। এবার যে কোনো মূল্যে সেগুলোর পুনরাবৃত্তি হতে দিবে না কমিশন। গত 3টি নির্বাচনে ফল ঘোষণার আগেই জয়ী হয়ে যায় আওয়ামী লীগ। সবশেষ জুলাইয়ের গণ অভ্যুত্থানে গণহত্যার অভিযোগ নিয়ে ক্ষমতাচ্যুত হয় দলটি। নিবন্ধিত এই দলটিকে বাদ দেয়া না দেওয়ার বিষয়ে কি ভাবছে ইসি, অথবা তাদের অংশগ্রহণের সম্ভাবনা কেমন দেখছেন তারা? আওয়ামী লীগকে আনা বা না আমাদের একটা রাজনৈতিকভাবে একটা ফয়সালা হবে। আমাদের তরফ থেকে আমরা এখনো ওই বিষয়ে কোনো প্রিমেচিউর কোনো কমেন্ট আমরা করতে চাই না যে আওয়ামী লীগকে আনবো কে আনবো না, এটা নয়। এটা বিতর্ক চলছে, বিতর্কটা শেষ হোক। কোথায় ফয়সালা হয় একটু দেখি। আর যদি কেউ কোর্ট টোর্টে গেছে শুনতেছি যে কোর্টে যেটা রায় যদি আসে সেটা তো অপেক্ষা করতে হবে আমাদের। আওয়ামী লীগের পতনে বড় ভূমিকা শিক্ষার্থীদের। এখন তারা নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ব্যানারে সক্রিয়। শোনা যাচ্ছে রাজনৈতিক দল গঠনের কথা, তবে কোনো দলকেই বিশেষ চোখে দেখা হবে না। কারোর জন্য স্পেশাল বেনিফিট নয়। আমরাও একদম যেই আসুক, যেই রাজনৈতিক দল করুক, আমি তো মনে করি ওইটাই স্পেশাল ফেভার। আমি যদি ফেয়ার ইলেকশন দিতে পারি, জনগণ যদি যাদেরকে সাপোর্ট করে, জনগণ যদি তাকে যদি ভোট দিতে পারে, এটাই তো স্পেশাল ফেভার। আগে তো ওই ফেভারটাই পায় না মানুষ। নতুন কমিশন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নয়, সুযোগ হিসেবে দেখছে। মানসিকভাবে প্রস্তুত আছেন তারা, জানান প্রধান নির্বাচন কমিশনার। শেষ বয়সে এসে অন্তত একটা ভালো কাজ করে যেতে পারি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
সরকার ভোটের রোডম্যাপ ঘোষণা করলে মানুষ নির্বাচনমুখী হবে, তখন আর কোনো ষড়যন্ত্র পাত্তা পাবে না, এমনটাই দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের। আর দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর অভিযোগ, সুষ্ঠু নির্বাচনের প্রচেষ্টা ভণ্ডুল করতেই ষড়যন্ত্রে নেমেছে ভারত। জাতীয় প্রেস ক্লাবে আলাদা দুটি অনুষ্ঠানে তারা একথা বলেন। তাদের অভিযোগ, স্বাধীনতা ও গণতন্ত্রের বিপক্ষে ভারতের একটি গোষ্ঠী অবস্থান নিয়েছে। দেশের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। নেতারা বলেন, ভারতকে প্রকৃত বন্ধু হিসেবে চায় বাংলাদেশ, যেখানে সম্পর্ক হবে সমমর্যাদার, সম অধিকারের ভিত্তিতে। আজকে আমাদেরও যুক্তি যে যদি দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়, তাহলে জনগণ নির্বাচনের প্রতি তারা মুখী হয়ে যাবে, নির্বাচনমুখী। আর নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না, জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। রাওয়া ক্লাবের সামনে এক সমাবেশ থেকে এমন ঘোষণা দিলেন তারা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে করা হয় এই সমাবেশ। সাবেক সেনা কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন এবং অপপ্রচারের সমালোচনা করেন। বলেন, 5 আগস্টের পর একের পর এক আগ্রাসী আচরণ করছে ভারতীয় গণমাধ্যম এবং কিছু রাজনীতিক। তাদের দাবি, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা এবং পতাকার অবমাননায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়েছে। সরকারের প্রতি আহ্বান, ভারতের সাথে নতজানু নয়, পররাষ্ট্রনীতি হবে সমতার ভিত্তিতে। এছাড়া বিগত সরকারের সময়ে ভারতের সাথে করা চুক্তিগুলো প্রকাশের দাবি করা হয়। এরপর বিক্ষোভ মিছিল করেন সাবেক সেনা কর্মকর্তারা। আমরা যে আজকে ঐক্যবদ্ধতার ডাক দিয়েছি, আমাদের এই প্রচেষ্টা আজকের এই সমাবেশেই শেষ নয়। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ, আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। শেখ হাসিনার জন্য পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে সবাই মায়াকান্না করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে দেখতে গিয়ে কথা বলেন তিনি। বলেন, ভারত তাদের নিজস্ব স্বার্থ শেখ হাসিনাকে দিয়ে রক্ষা করতে চায়, এজন্য তারা কুমিরের কান্না করছে। রিজভী আহমেদ বলেন, শেখ হাসিনার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তাকে যারা রক্ষা করতে চাইবে তাদের বিচারও হবে সেখানে। তিনি আরও বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে পার্শ্ববর্তী দেশের মিডিয়া থেকে শুরু করে সবাই অপপ্রচার চালাচ্ছে। তারা দেখেছেন কি ডিস্টর্টেড ডিফর্মিটি চেহারার মধ্যে, শরীরের মধ্যে শেখ হাসিনা এঁকে দিয়েছেন। এই পাপের পরিণতি কি হতে পারে, এই পাপের কি বিচার হতে পারে, সেটা যারা প্রত্যক্ষ করেছেন তারা বুঝতে পারবে। আজকে সেই পলাতক স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতি নির্ধারকরা এবং আরও অনেকে। গণঅভ্যুত্থানে নিহত চট্টগ্রাম বিভাগের 105 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বন্দরনগরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে চলছে অনুষ্ঠান। এতে অতিথি হিসেবে আছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান, স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সার্জিস আলম। নিহত প্রতিটি পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা দিচ্ছেন তারা। সার্জিস জানিয়েছেন, শেখ হাসিনা ও তাদের দোসররা নতুন রূপে ফিরে আসতে চাইছে, ষড়যন্ত্র করছে নানামুখী। তাদের প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র জনতা আবারও সড়কে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই বাংলাদেশে মত পার্থক্য থাকবে, দলের বিভিন্ন ধরন থাকতে পারে, কিন্তু যারা এই খুনগুলো করেছে তাদের পক্ষে এই বাংলাদেশে যারা এখনো কথা বলছে, আমরা মনে করি এরা হচ্ছে ওই কিট, যেই কিটগুলো এতদিন ওই খুনি হাসিনা লালন করেছিল। আমাদের শুধু খুনি হাসিনাকে
ওই ফাঁসির দড়িতে ঝুলালে হবে না, এই কিটদেরও এই বাংলাদেশে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। গণ অভ্যুত্থানে নিহত চট্টগ্রাম বিভাগের 105 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এখন যোগ দিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সাধারণ সম্পাদক সার্জিস আলম। আমরা এই বিষয়ে আরও জানব। সঙ্গে আছেন মামুনুর রশিদ অভি। এখন পর্যন্ত কতজন সহায়তা পেয়েছেন, তাদের প্রতিক্রিয়া জানতে চাই। কার্যক্রমটি শুরু করব। এরপর যে আমি মঞ্চে আমন্ত্রণ করছি ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। শাওন, মূলত আজকে চট্টগ্রাম বিভাগে 152 জন কিন্তু শহীদ হয়েছেন, অর্থাৎ তাদের যে তালিকাতে রয়েছে সেই 152 জনের মধ্যে 105 জনকে আজকে ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু প্রতিটি পরিবারকে 5 লাখ টাকা করে সহায়তা প্রদান করা হবে এবং কিছুক্ষণের মধ্যেই মূলত তাদের এক এক করে সবার হাতে সেই সহায়তা প্রদান করা হবে। এখন পর্যন্ত আসলে তারা আসলে কথা বলছিলেন। আমরা পরিবারের সদস্যদের সাথে, অর্থাৎ জুলাই আগস্টে যারা নিহত শহীদ হয়েছেন সেই পরিবারের সদস্যদের সাথে বাবারা এসেছেন, মায়েরা এসেছেন, তাদের সাথে কথা বলেছি এবং তারা তাদের যেই মনের ব্যক্ত, অর্থাৎ তারা বলছিলেন যে তাদের সন্তানগুলোর কথা বিভিন্ন স্মৃতিচারণ করছিলেন, যে অনেকের সাথে সর্বশেষ সেই 5 মাস আগে, 5.5 মাস আগে কথা হয়েছে, সেই বিগত যে 4 থেকে 5 মাস ধরে তাদের সন্তানদের সাথে তারা কথা বলতে পারছিলেন না, সেই দুঃসহ স্মৃতি, অর্থাৎ সেই কষ্টের কথাগুলো আসলে আমাদের সাথে তারা শেয়ার করছিলেন। বলছিলেন যে ছেলের যেই মধুর ডাক, বাবারা বাবা ডাক শুনতে পারছেন না, অর্থাৎ মায়েরা মা ডাক, সেই মধুর শব্দটি শুনতে পারছিলেন না। সেই বিষয়গুলো, কথাগুলো মনে করেই কিন্তু অনেকে আসলে আহাজারি করছেন। একেবারে পুরো পরিবেশ, এই অডিটোরিয়াম জুড়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে, অনেকে আবেগে আপ্লুত। তারা বলছিলেন যে এই যে জুলাই আগস্টে তারা তাদের সন্তানদের যেই আন্দোলনে তারা অংশ নিয়ে একেবারে দেশের জন্য প্রাণ দিয়েছেন, সেই বিষয়টি আসলে বাবা মায়েরা একেবারে গর্বের সঙ্গে দেখছেন এবং তাদের সন্তানদেরকে নিয়ে তাদের যে স্বপ্ন ছিল, অনেকেই বড় হয়ে প্রকৌশলী, ডাক্তার সহ বিভিন্ন যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো এখন কেবল স্মৃতি, সেই স্মৃতিগুলো আসলে রোমন্থন করছেন। এবং আমরা দেখেছি এখানে আসলে চট্টগ্রামের বিভাগ থেকে, অর্থাৎ চাঁদপুর, নারায়ণগঞ্জ, সীতাকুণ্ড, মিরসরাই, ফেনী, অর্থাৎ নোয়াখালী, বিভিন্ন জেলা থেকে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন এখানে এসেছেন। 105টি পরিবার এখন পর্যন্ত এসেছেন এবং তারা আসলে বিভিন্ন, একজন বাবা বলছিলেন যে তার সন্তানকে একেবারে বুলেটের আঘাতে যেভাবে নিহত, অর্থাৎ বুলেটের আঘাতে যে নির্মমভাবে তাকে নৃশংসভাবে তিনি হত্যার শিকার হয়েছেন, যে শহীদ হয়েছেন, সেই বিষয়টি একজন বাবা তার সন্তানের কথা আসলে বলছিলেন। সবকিছু মিলিয়ে বলা যায় এখানে সবার পরিবার, 105 জন যে পরিবার এসেছেন, সবার পরিবারই একেবারেই দুঃসহ স্মৃতিগুলো বলছিলেন। ধন্যবাদ আপনাকে। পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে নিহত আনোয়ার হোসেনের মরদেহ এখনো মর্গে। ময়নাতদন্ত শেষে আজই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। শুক্রবার ভোরে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারান আনোয়ার হোসেন। পরে তার মরদেহ ওপারে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। পতাকা বৈঠকের পর আনোয়ারের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হয়। তা নিয়ে আসা হয় সদর থানায়, এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মর্গে। রাজধানীর মতিঝিলে জ্বালানির দাম ও সরবরাহ নিয়ে ঢাকা চেম্বারের সেমিনার অনুষ্ঠানে কথা বলছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সরাসরি তার বক্তব্যে চলে যাচ্ছি এখন। আইনের আওতায় ছিল, তা আমরা এগুলোকে উন্মুক্ত করে দিয়েছি, যে আমরা এখন উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে এগুলো। তো রিনিউয়েবল এনার্জির ব্যাপারে একটা কথা সবসময় বলা হয় যে এটা জমির অভাব। তো এই ক্ষেত্রে জমি এবং ইন্টারকানেকশনের দায়িত্ব হচ্ছে স্পন্সরের, কিন্তু আমরা সামনে যে বিদ্যুৎ প্রকল্পগুলো, যে সৌর বিদ্যুৎ প্রকল্পগুলো বাজারে আনবো, যেগুলো উন্মুক্ত প্রতিযোগিতায় দেওয়া হবে, সেগুলোতে কিন্তু মানে জমিও দিয়ে দেওয়া হবে এবং ওই যেটা বলে ইন্টারকানেকশন ফ্যাসিলিটিও দিয়ে দেওয়া হবে। বলে যে এই জমিটা কোথায় পাবো? আসলে কিন্তু আমাদের প্রচুর জমি আছে সরকারের, অব্যবহৃত জমি। পাওয়ার ইউটিলিটিস গুলো, বিদ্যুৎ কোম্পানিগুলোর হাতে অনেক জমি আছে, রেলের অনেক জমি আছে, তারপরে সড়কের অনেক জমি আছে, বিভিন্ন সংস্থা, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, হাজার হাজার একর জমি তারা নিয়েছে এবং এগুলো কোনো ব্যবহারও করতেছে না। আমি খুব অপরাধ বোধ করি, একটা লোকের আপনি জমি নিয়েছেন যেখানে লোকটি হয়তো চাষ করতো, মাছ ধরতো কিংবা হাঁস মুরগি পালতো, সেই জায়গাটা, জমিটা নিয়ে নিয়েছেন এবং এটা কোনো কাজেই আপনি ব্যবহার করতেছেন না।
এটা তো একটা অপরাধের পর্যায়ে পড়ে। তো সেজন্য আমরা এইসব জমিগুলোকে আমরা যেটা বললাম যে বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা এইগুলোর ব্যাপারে প্রকল্প তৈরি করবে। এগুলো জাস্ট প্লাগ এন্ড প্লে। আমরা জমি আইডেন্টিফাই করে দেব, প্রকল্প নির্ধারণ করে দেব, আপনারা এখানে এসে বিনিয়োগ করবেন এবং আমরা ইন্টারকানেকশন ফেসিলিটিসটাও আমরা দিয়ে দেব এবং যাতে করে নীরব এলাকা হিসেবে ঘোষিত সচিবালয় এলাকায় শব্দ দূষণ হয় সর্বোচ্চ 94 থেকে 100 ডেসিবেল, যা দিনের বেলার জন্য আদর্শ মানের শব্দমাত্রার 2 গুণ বেশি। সম্প্রতি বিমানবন্দর এলাকাকেও নীরব এলাকা ঘোষণা করলেও শব্দ দূষণ কমার কোনো প্রবণতাও নেই। বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। ছবি তুলেছেন শাহরিয়ার সৈকত। শব্দ দূষণের এত উচ্চ মাত্রা শুনে কি মনে হচ্ছে এটা সাম্প্রতিককালে ঘোষিত কোনো নীরব এলাকার? তবু চারপাশে সাইনবোর্ডের সতর্কীকরণ কিন্তু বেশ চোখে পড়বে। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষণায় উঠে আসে সচিবালয় বিমানবন্দর এলাকা থেকে লা মেরিডিয়ান পর্যন্ত এলাকায় আগের চেয়ে শব্দ দূষণের মাত্রা কমে তো নাই, বরং কিছু ক্ষেত্র বিশেষে বেড়েছে। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে উঠে আসে মজার তথ্য। যেখানে বসে শব্দ দূষণের মাত্রা নির্ধারণের অফিসিয়াল কাজ হয়, সেই সচিবালয় এলাকায় 1 মিনিটের শব্দমাত্রা রেকর্ডে 70 ডেসিবেলের নিচে নামেনি শব্দমাত্রা, আর সর্বোচ্চ 98 ডেসিবেল পর্যন্ত। সচিবালয়ের চারপাশে শব্দের দূষণের পরিমাণ সবচেয়ে বেশি। এটি নীরব এলাকা হওয়ার আগেও বেশি ছিল, নীরব এলাকা ঘোষণা করার পরেও এটি বেশি আছে। এটি ইমপ্লিমেন্টেশনে আমাদের ব্যর্থতার কারণে এই নীরব এলাকাগুলো কোনোভাবেই নীরব হয়নি। অধিকন্তু কোনো এলাকাতে নীরব এলাকা ঘোষণার পরপরই শব্দ দূষণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর এলাকারও একই অবস্থা। শব্দ দূষণে ত্যক্ত বিরক্ত সব বয়সীরা, আর রাস্তায় যাদের কাজ তাদের তো শারীরিক নানা সমস্যা নিয়েই বসবাস রাজধানী জুড়ে। শব্দ দূষণের জন্য এখানে অনেকদিন আগেই হর্ন বাজানো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এখানে তা কেউই আসলে সেভাবে পালন করছে না। শব্দ তো অনেক বেশি, শব্দ আপনার সাথে আমি কথা বলতেছি চিল্লিয়া, সেটাই বোঝা যাচ্ছে না, শব্দ অনেক বেশি না। নীরব এলাকা ঘোষণা করা হয়েছে ঠিকই, কিন্তু আমরা তো নীরব এলাকা পাচ্ছি না এবং শব্দ দূষণ প্রতিনিয়ত আছে। এটাকে মানসিকভাবে অনেক সময় দেখা যায় সারাদিন পরে অনেকটা স্ট্রেস থাকে, যেটার কারণে যখন এই শব্দ দূষণটা হয় তখন অনেক মনে হয় যে আর পারতেছি না নিতে। আমরা যখন বাসা বাড়িতে যাই তখন আমরা দেখা যায় ঘুমের ক্ষেত্রে দেখা যায় আমরা একটা ব্যাডলি ইম্প্যাক্ট এটা আমার উপর পড়ছে। ইভেন ইনফ্যাক্ট দেখা যায় যে কোনো কর্মক্লান্তি শেষ করে মানে এই কাজের সময়টা শেষ করার পরে একটা ক্লান্তির যে একটা অবসাদ বা একটা সময়, সেটা আমরা নর্মালি দেখা যাচ্ছে সেভাবে আমরা মানে নিজেদের ক্ষেত্রে আমরা করতে পারছি না। শব্দ দূষণের অন্যতম কারণ গাড়ির হর্ন। যানবাহনের শব্দ ছাড়াও রয়েছে বেশ কিছু উৎস। সবচেয়ে বেশি শব্দ দূষণ হয়ে থাকে গাড়ি থেকে, সেখানে 60 থেকে 65% গাড়ির ইঞ্জিনের শব্দ, হর্নের শব্দ, গাড়ির চাকার শব্দ, এখান থেকে শব্দ দূষণ হয়ে থাকে। তো আমাদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো থেকে শব্দ দূষণ হয়ে থাকে। নীরব এলাকার ঘোষণা শুধুমাত্র এই সাইনবোর্ডগুলোতেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। সম্প্রতি ঘোষিত নীরব এলাকাগুলোতে শব্দ দূষণের মাত্রা কমার কোনো লক্ষণ তো নেই, বরং কিছু সমীকরণে আরও বেড়েছে। কিন্তু কেন? এর উত্তর জানতে যেতে হবে গোড়াতে। বিশেষজ্ঞদের মতে এর সমাধান খুঁজতে হবে আইনের শাসনের কঠোর বাস্তবায়নে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। মানুষের টাকা ব্যাংকে আছে, কিন্তু ব্যাংকের টাকা বাইরে চলে গেছে। এই তথ্য জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। জানান, বড় বড় অনেক কোম্পানির টাকা ব্যালেন্স শিটে আছে, কিন্তু প্রকৃত অর্থে দেশের ভেতর কোনো টাকা নেই। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর উদ্যোগে ছিল সম্মেলন। সেখানে বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দারমিত এইচ গিল বলেন, মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে মনোযোগ দিতে হবে। কর্মযজ্ঞে যেন উদ্যোক্তা তৈরি হয় এবং প্রযুক্তির ব্যবহার বাড়ে, সেদিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি। এজন্য মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো দরকার বলে মনে করে বিশ্বব্যাংক। সেবা ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়ানোর পরামর্শও আসে। সেমিনারে আগামীতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজানোর পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। ব্যাংকগুলোর এই মানুষের টাকা, এগুলোর জন্য রিসোর্স দরকার,
বড় বড় শিল্প, বেক্সিম শিল্প ইন পার্টিকুলার, এগুলোর সব ব্যালেন্স শিট এখন দেখা যাচ্ছে এগুলোতে ব্যালেন্স শিটে অনেক টাকা আছে, কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই। বদলে যাচ্ছে নোটের ডিজাইন, সেখানে বাদ পড়তে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, থাকতে পারে জুলাই বিপ্লবের গ্রাফিতি। এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বাংলাদেশ ব্যাংক, তবে মুখপাত্র নিশ্চিত করেছেন ৬ মাসের মধ্যে নতুন ডিজাইনের নোট বাজারে আসবে, প্রস্তুতিও শুরু করেছে টাকশাল। প্রথম দফায় বদলাচ্ছে ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট। জুলাই বিপ্লবের আগে পরে নজর কেড়েছে দেয়ালে আঁকা দুর্দান্ত সব গ্রাফিতি। এটি মূলত পশ্চিমা পথশিল্পের জনপ্রিয় চর্চা, যেখানে লেখাচোখা দর্শককে আঘাত করবে, বিব্রত করবে, প্রশ্ন করবে সরকার, দেশ, জাতি, রাষ্ট্র, ধর্ম সবকিছু নিয়ে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই এই গ্রাফিতি এখন বেশ জনপ্রিয় বাংলাদেশে। ধারণা করা হচ্ছে এসব শিল্পকর্মকে স্থায়ী রূপ দেবে বাংলাদেশ ব্যাংক। টাকার নতুন ডিজাইনে উঠে আসতে পারে এই পথনকশা, সাথে দেশের গুরুত্বপূর্ণ সব স্থাপনার ছবি। নতুন নোট ছাপানো নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি, যেখানে চিত্রশিল্পীরাও আছেন। সরকার টাকার নকশা চূড়ান্ত করলেই ছাপানোর কাজ শুরু করবে সিকিউরিটি অ্যান্ড প্রিন্টিং প্রেস বা টাকশাল। হ্যাঁ, ডিজাইন তো অবশ্যই পরিবর্তন হবে, ডিজাইন কমিটি যেটা অ্যাপ্রুভ করবে সেটাই পরিবর্তন হবে। এখন ডিজাইনে যে কি আছে সেটা আমি জানি না, গোপনীয়তার স্বার্থেই এটা যারা ডিজাইন কমিটি তারা এটা সর্বসাধারণের জন্য এটা উন্মুক্ত করেন না। নোটের নকশা চূড়ান্ত হলে বিশেষ কাগজ ও কালির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। ছাপার মূল প্লেট আসে বিদেশ থেকে, তারপরই প্রিন্টিং এর কাজ শুরু করে টাকশাল। 2020-21 অর্থ বছরে নোট ছাপাতে 34,000 কোটি টাকা খরচ করেছিল বাংলাদেশ ব্যাংক। এরপর সেই ব্যয় বাড়ে আরও 3,000 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে ব্যয়ের পরিমাণ দাঁড়ায় 38,500 কোটি টাকায়। বর্তমানে আমাদের এত ধরনের সমস্যা আছে যেখানে নতুন ব্যাটেলফিল্ড ক্রিয়েট করে খামাকা নিজের মাথা ব্যথাটাকে আরও বেশি বাড়াবেন। ওর ফলে আপনি যে খুব একটা জাতীয় কল্যাণ হবে বা অর্থনীতির উপকার হবে ওরকম কোনো রেজাল্ট এখানে আসবে না। এখানে পলিটিক্যাল সাইডটাই বেশি। তো ওইদিকে আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানের এই মুহূর্তে যাওয়ার দরকার নেই। একবার ছাপালে সাধারণত একটি নোট 4 থেকে 5 বছর স্থায়ী হয়, এরপর সেসব পুনর্মুদ্রণ করা হয়। হাত বদল বেশি হয়, ছোট মানের নোট নষ্ট হয় বেশি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নরসিংদীর রায়পুরায় গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে 2 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে চান্দের কান্দি নজরপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউপি সদস্য মানিক মিয়া ও সাবেক ইউপি সদস্য কল্পনা বেগম। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে গোষ্ঠীগত দ্বন্দ্ব চলছিল উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও পৌর আওয়ামী লীগ সহ সভাপতি হারুনার রশিদের সমর্থকদের মাঝে। এরই জেরে সকালে সংঘর্ষ বাধলে পার্শ্ববর্তী এলাকায় মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেয় রুবেলের চাচা মানিক মিয়া। পরে হারুনের সমর্থকরা সেখানে গিয়ে হামলা চালায়, কুপিয়ে হত্যা করে মানিককে। এই নিয়ে দুপক্ষে মেথিকান্দায় আবারও সংঘর্ষে জড়ায়। এ সময় প্রাণ হারান কল্পনা বেগম, আহত হয় অন্তত 10 জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমনের ভরা মৌসুমেও অস্থির চালের বাজার। চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার পাহাড়তলীতে সব ধরনের চালের দাম ঊর্ধ্বমুখী। পর্যাপ্ত সরবরাহের পরও এর প্রভাব নেই। একদিকে মধ্যস্বত্বভোগীদের কারসাজি, অন্যদিকে বড় কিছু গ্রুপ ধান চাল মজুত করায় এই পরিস্থিতি, বলছেন পাইকাররা। পাকা আমন ধান থেকে চাল উৎপাদনে ব্যস্ত পাহাড়তলীর রাইস মিল শ্রমিকরা। বস্তায় বস্তায় মজুত করা চাল, শ্রমিকের মজুরি এবং বিদ্যুৎ বিলও আগের মতোই। তবুও ভরা মৌসুমে চালের দাম ঊর্ধ্বমুখী। আড়তদারদের দাবি, প্রতি মন ধানের বস্তায় দাম বেড়েছে 70 থেকে 150 টাকা, যার প্রভাব পড়েছে চালের বাজারে। কৃষকে কিন্তু এই দামটা পাচ্ছে না। এখন ধানটা ওরা স্টক করে ওরা এখন মধ্যস্থদের সাথে গেছে সার করে চাউল বিক্রি করতেছে। সেক্ষেত্রে আমাদের চাউল বাজার 1.5 থেকে 200 টাকা বেড়ে গেছে। মধ্যস্বত্বভোগী যারা, তারা এটা পায়তারা করতেছে যে দামটা বাড়ানোর জন্য তারা বিভিন্নভাবে সৃষ্টি করতেছে। এই জন্য বাজারটা এখন একটু অস্থিতিশীল হয়ে গেছে।
মাত্র কয়েক দিনের ব্যবধানে মোটা সিদ্ধ চালের বস্তা 2100 টাকা থেকে বেড়ে 2250 টাকা, গুটি চালের বস্তা 2450 টাকা থেকে বেড়ে 2580 টাকা, স্বর্ণা 2600 টাকা থেকে বেড়ে 2780 টাকা, মিনিকেট 2750 টাকা থেকে বেড়ে 2900 টাকা ও জিরাশাইল 3350 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 3550 টাকায়। সব চাউলের দাম বাড়ছে, 100 টাকা, 50 টাকা, 80 টাকা, প্রতি বস্তায় বস্তায় বাড়ছে। এই চাউলের দামটা ঊর্ধ্বগতি, কিন্তু নতুন চাউল ঢুকছে এখন, কিন্তু তবু মানে চাউলের দামটা কমতেছে না। চাল ব্যবসায়ীদের দাবি, ভারত সীমান্তে উত্তেজনার সুযোগে আমদানি বন্ধের সম্ভাবনার কথা ছড়িয়ে বাজার অস্থির করছে মধ্যস্বত্বভোগীরা। পাশাপাশি মিল মালিক ও কর্পোরেট কোম্পানিগুলো ধান চাল মজুত করায় প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে। এই প্রচার প্রচারণার সাথেই যারা যারা মাল আছে, যাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে, তারা মালগুলো সরবরাহ বাজারে কমিয়ে দিয়েছে এবং দাম বাড়িয়ে দিয়েছে। ইন্ডিয়া থেকে চাউল আসবে না বা দিবে না, এটাই গুজবে। আমাদের দেশের কিছু ব্যবসায়ী আছে, কিছু মধ্যস্বত্বভোগী আছে, কিছু কর্পোরেট গ্রুপ আছে, তারা এখন মাল চাউল বিক্রি করতেছে না, স্টক করে রাখছে। দাম বাড়ার জন্য তারা মানে খাপ মারি বসে রয়েছে। সচরাচর আমনের ভরা মৌসুমে চালের দাম কমলেও এবার উল্টো চিত্র দেখে হতাশ ভোক্তারা। তদারকি বৃদ্ধির দাবি তাদের। মাসের মধ্যে যদি 200-300 টাকা করে প্রতি বস্তায় পড়ে, তাহলে তো আমরা সাধারণ মানুষ না খেয়ে মরতে হবে। শুধু বাড়তেই আছে, কমার তো কোনো খবর নাই। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চলো হাঁটি, নিজেকে সুস্থ রাখি, এই প্রতিপাদ্যে রাজধানীতে হয়ে গেল ওয়াকাথন 2024। লিডস ওয়াক নামের একটি সংগঠনের ব্যানারে উত্তরা 3 নম্বর সেক্টর মুগ্ধ মঞ্চ থেকে শুরু হয়ে দিয়াবাড়িতে শেষ হয় এই কর্মসূচি, যাতে অংশ নেয় প্রায় 250 মানুষ। প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। আয়োজকরা বলছেন, নিজেকে সুস্থ রাখতে হাঁটার বিকল্প নেই। কেউ যদি প্রতিনিয়ত হাঁটার অভ্যাস করে, তাহলে বহু রোগবালাই থেকে মুক্তি পাবে, কমবে হাসপাতালে যাওয়ার প্রবণতা, সেই সাথে মানুষের মনও প্রফুল্ল থাকবে। আমরা যদি রেগুলার নিয়মিত হাঁটি, তো এই হাঁটাটা আমাদের বিভিন্ন ধরনের রোগবালাই থেকে মুক্তি দিবে। 60 বছর বয়স চলছে, 60 বছর প্লাস আমি। অনেকে হয়তো বিশ্বাস করবেন আমার বয়স এত হয়েছে, বাট এটাই সত্যি। হাঁটাহাঁটির মাধ্যমে আমরা যে নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেন্ট করতে পারি, আমাদের ইমিউনিটি বাড়াতে পারি, শরীর মনকে চাঙ্গা রাখতে পারি। চলো হাঁটি আমার মনে হচ্ছে চমৎকার একটা উদ্যোগ, এবং এই মানসিকতা যে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় হাঁটার চেষ্টা করব, এটাই কিন্তু শারীরিক সক্ষমতা অর্জনের অন্যতম একটা প্রয়োজন। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী টি-20 সিরিজের খবর। সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আইরিশদের বিপক্ষে দুপুর 2টায় মাঠে নামবে বাংলাদেশ। সিলেটে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আয়ারল্যান্ডের। প্রথম ম্যাচে আশা জাগিয়েও হারতে হয়েছে বাংলাদেশকে। 170 রানের টার্গেটে নেমে 17 রানের রেকর্ড জুটির পরও জিততে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগ্রাসদের সামনে। ভুলগুলোকে শুধরে জয় ফিরবে লাল সবুজের প্রতিনিধিরা, এমনটাই প্রত্যাশা দলে ফেরা পেসার জাহানারা আলমের। পাশাপাশি মিডল অর্ডার ব্যাটারদের প্রতিও আস্থা রাখছেন তিনি।